আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, জানি এটা আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আমাদের হার্ট বলুন বা অন্যান্য অঙ্গ বলুন, অনেকগুলোর জন্যই ভালো না। কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ কিডনির জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকারক। এই কিডনির জন্য কতটা ক্ষতিকারক এবং এই উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের কিডনির কী ক্ষতি হতে পারে এবং কেন হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আমি ম্যাডামের কাছে জানবো। ম্যাডাম, হাই ব্লাড প্রেশার, আমরা জানি যে ডাক্তারবাবুরা সবসময় বলেন যে হাই ব্লাড প্রেশার থাকলে আমাদের শরীরের জন্য কখনোই ভালো নয়। এটা তো বিশেষত আমরা অ্যালার্ট হই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, কিন্তু কিডনি সমস্যার ক্ষেত্রেও এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সেটা কতটা চিন্তা? নমস্কার, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। যেটা বলি, ব্লাড প্রেশার আর ডায়াবেটিস এই দুটোই হচ্ছে, ইন্ডিয়া ইজ প্রায় বলা যায় যে ক্যাপিটাল অফ ডায়াবেটিস অ্যান্ড হাইপার টেনশন। আর এই দুটো অসুখ হাতে হাত ধরেই চলে। তো এখানে আজ যখন আমরা ব্লাড প্রেশার নিয়ে কথা বলবো, ব্লাড প্রেশারের দুরকম হয়। মানে ব্লাড প্রেশার যদি খুব বেশি থাকে, দীর্ঘদিন আনকন্ট্রোলড থাকে, তাহলে কিডনি অসুখ হয়। আবার কিডনির অসুখ হলে পেশেন্টের প্রেশার বাড়ে। তো এইটা যে প্রেশারটা মানুষের বাড়ছে, তার যে মেন অ্যাক্সিস, আমাদের মেডিকেল টার্মসে যেটা আমরা বলি যে রেনিন অ্যাক্সিস, সেটা কিন্তু হচ্ছে কিডনি নিয়ন্ত্রিত মেনলি। ঠিক আছে, এবার একটা পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার হয়, সেটা কিডনির ক্ষেত্রে যদি হয়, মানে কিডনির কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলি সেকেন্ডারি হাইপারটেনশন। দুটো কিডনি আছে, তার দুটো ধমনী আছে, মানে রেনাল আর্টারি দুটো কিডনিতে যায়। এবার এই যে রেনাল হাইপারটেনশন, মানে কিডনির সংক্রান্ত যে হাইপারটেনশন, সেটার দুটো ধরন হয়। একটা হচ্ছে যে ওই ধমনীগুলো যদি সরু হয়ে যায় কোনো কারণে, ধরুন ওখানে মেদ জমেছে, কোলেস্টেরল জমেছে, দিয়ে ওটা সরু হয়ে গেছে, বা অনেক কারণ হয় যেটা জন্ম থেকে আস্তে 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 একটা অসুখ হচ্ছে যেটাতে ওই ধমনীগুলো সরু হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের ভাষায় হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। এবং এটাতে সত্যি সাধারণ মানুষ আলাদা করে কিছু করতে পারবেন না। তবে রেনাল আর্টারি স্টেনোসিস মানে চেনার উপায় হচ্ছে যে হঠাৎ করে প্রচণ্ড প্রেশার বেড়ে যাচ্ছে, বা হয়তো একটা প্রেশারের ওষুধ বা দুটো প্রেশারের ওষুধে পেশেন্ট ভালো ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে প্রেশার আর কন্ট্রোল হচ্ছে না, বা শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে। এই যে ফ্ল্যাশ পালমোনারি ইডিমা বা হঠাৎ করে শ্বাসকষ্ট, বা যে ক্রিয়েটিনিনটা একটা জায়গায় ছিল 1.3 1.4-এ চলছিল, সেটা হঠাৎ করে 2 2.5, প্রতিবার যতবারই টেস্ট করছেন ততবারই বেড়ে যাচ্ছে। তো দিজ আর অল, এইগুলো সব কিন্তু একটা রেনাল আর্টারি স্টেনোসিসের দিকে ইঙ্গিত করে। এবং সেইটা যদি হয়, তার স্পেসিফিক কিছু টেস্ট আছে যেটা ডাক্তারের কাছে, নেফ্রোলজিস্টের কাছে এলে তারা বলে দেবেন, এবং তার চিকিৎসা পদ্ধতিও আলাদা। এবার আরেকটা মেন পার্ট হচ্ছে সেটা হচ্ছে রেনাল প্যারেনকাইমাল হাইপারটেনশন। মানে এই যে দুটো কিডনি আছে, তার ভেতরের যে সেলসগুলো এবং তার ভেতরের যে রক্তের যে নালীগুলো রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, সেগুলোর ড্যামেজ হয় হাইপারটেনশন। এবার তাতে কি হয়, কিডনি কিন্তু আমরা সাধারণত ভাবি এটা শুধু আমাদের বর্জ্য পদার্থ বার করে দেয় শরীর থেকে, শুধু তাই নয়, কিডনি ইজ অলসো আ হরমোন সিনথেসাইজার। মানে হচ্ছে এই যে হরমোনসগুলো আমাদের শরীরে যে রক্ত তৈরি হচ্ছে তার হরমোন, এই যে ব্লাড প্রেশার মেনটেন করে রাখছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, এরকম বিভিন্ন আমাদের শরীরের যে হরমোনগুলো, সেগুলো কিডনি তৈরি করে। এবার যেটা হয়, যদি প্রেশার বাড়ে কারুর সমান, মানে আনকন্ট্রোলড যদি প্রেশার থাকে, তাহলে ওই কিডনির ভেতর যে রক্তের জালিগুলো আছে সেগুলো ড্যামেজ হতে থাকে, সেগুলোতে ইনজুরি হবে। কোথাও জোরে গিয়ে যদি ব্লাডের ধাক্কা লাগে বারবার, তাহলে ওখান থেকে প্রোটিন বেরোবে, প্রোটিন ইউরিনে আসবে, দিয়ে ওটা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে কিডনি ড্যামেজ করবে এবং ক্রিয়েটিনিন বাড়বে। এটা খুব সাধারণভাবে বললে হচ্ছে সেটাই।
এবার ব্লাড প্রেশার কেন কন্ট্রোল রাখা দরকার? ব্লাড প্রেশার যদি আমরা কন্ট্রোল না রাখি তাহলে এই যে ড্যামেজটা আমরা যে জায়গায় আছে সেইখান পর্যন্ত আটকাতে পারি যদি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করি, আর যদি না করি তাহলে কিন্তু ক্রিয়েটিনিন বাড়বেই, কারণ ছোট ছোট করে জায়গা অনেকগুলো এই যে নেফ্রন বা গ্লোমেরিউলাস এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিডনির। সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার কন্ট্রোলের কেন আমরা করছি। এবার ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না করি, আগেও বললাম যে প্রোটিন লিক হয়ে ফার্দার ড্যামেজ করতে পারে। আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য আমরা যে ওষুধ ব্যবহার করছি, প্রচুর ওষুধ আছে, এবার সেটা কিন্তু স্পেসিফিক তার পেশেন্টের বয়স, তার অন্য ডায়াবেটিস আছে কি না, তার হার্টের অসুখ আছে কি না, সে পেশেন্টের অন্য কোনো কোমরবিডিটিস মানে তার অন্য আরও আনুষঙ্গিক কোনো গ্যাস্ট্রো প্রবলেম আছে কি না, মানে খাদ্যনালীর কোনো অসুবিধে আছে কি না, এই সব বুঝে শুনে আমরা কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ চয়ন করি। এবার সবারই উচিত ব্লাড প্রেশারটা শুধু যে ক্লিনিকে গিয়ে বা ডাক্তারের কাছে গিয়ে চেক করছেন তা নয়, কারণ ওটা হচ্ছে আমাদের ভাষায় অফিস বিপি, মানে আপনি হাসপাতালে গেলেন, সেখানে আপনার ব্লাড প্রেশার দেখা হলো। অনেক পেশেন্ট এসে বলেন যে ম্যাডাম এখানে বেশি এলো কিন্তু আমার কিন্তু বাড়িতে ব্লাড প্রেশার ঠিক থাকে। সেই জন্য কিন্তু একটা টার্ম এসছে, আমরা বলি এবিপিএম, মানে অ্যাম্বিউলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। এটা হচ্ছে একটা যন্ত্র যেটা লাগানো থাকে, যেরকম হলটার আপনারা জানেন 24 ঘন্টার ইসিজি করে, ওটা একটা 24 ঘন্টার ব্লাড প্রেশারটাকে মনিটর করে। এবার তাহলে কি হয়, ধরুন আমি শুধু একটা ব্লাড প্রেশারের খুব হাই ব্লাড প্রেশার দেখলাম, 150 দেখলাম, দিয়ে আমি তাকে ওষুধ দিয়ে দিলাম, সে হয়তো বাড়িতে গিয়ে যখন তার প্রেশার নর্মাল সেই ওষুধটি খেলো, তার মাথা ঘুরে গেল, পড়ে গেলেন ভদ্রলোক, এও ভদ্রমহিলা, এরকমও হতে পারে। তো সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনি অফিসে ব্লাড প্রেশার মানে ক্লিনিকে ব্লাড প্রেশার দেখান, প্লাস হচ্ছে বাড়িতে একটা ব্লাড প্রেশারের যন্ত্র পারলে কিনুন, না হলে কাছাকাছি কোথাও গিয়ে ব্লাড প্রেশারটা মনিটর করুন। আরও কিছু পেশেন্ট আছে যাদের কিন্তু বাড়িতে ব্লাড প্রেশার বেশিই থাকে, তারা হসপিটালে এলে তাদের ব্লাড প্রেশার কম। তো এই যে জিনিসগুলো, মানে আমাদের ভাষায় অনেকগুলো ভাষা আছে, যেমন মাস্কড হাইপার টেনশন আমরা বলি, হোয়াইট কোট হাইপার টেনশন, এই যে জিনিসগুলো, এগুলোর কিন্তু প্রত্যেকটারই হার্টের ওপর চাপ পড়ে, মানে এগুলো কিডনির জন্য তৈরি হচ্ছে, কিন্তু মানে ইফেক্টটা গিয়ে পড়ছে নয় স্ট্রোক হচ্ছে, না হলে হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট ফেলিয়ার হচ্ছে। মানে সেই জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা খুব দরকার, এবং কি ওষুধ দেওয়া হবে সেটা কিন্তু একজন ডাক্তারই আপনাকে বলতে পারবেন। এবং অনেকে আছেন যে 5-6 বছর ধরে একই প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন, কোনো এক সময় ডাক্তার দেখিয়েছিলেন, তারপরে আর টেস্টও করাননি, সেই ডাক্তারের কাছে যাননি, তো সেটা কিন্তু ঠিক নয়। আমি বলবো যে আপনি ব্লাড প্রেশার নিজে মনিটর করুন, ঠিক আছে, কিন্তু যে যে টেস্টগুলো আমরা বলি সেগুলো একটা মানে ঠিক সময় যখন বলছি সেই সময় করুন এবং ডাক্তারের ফলো আপে থাকুন। কিডনি রোগীদের কি ধরনের শরীরে চেঞ্জ হয়, মানে কিডনি রোগীদের তো অনেক সময় দেখা যায় যে চোখ মুখ ফোলা দেখা যায় বা অনেক সময় পাটা ফোলা দেখা যায়, এইগুলো কি হতে পারে কখনো? হ্যাঁ, কিডনির যে সিমটমসগুলো সেইগুলো কিন্তু মানে এই যে লক্ষণগুলো খুব সাটল, মানে হচ্ছে খুব বোঝা যায় না যে এটা সত্যি কিডনির জন্য নাকি হার্টের জন্য হচ্ছে। কিন্তু কিডনি রোগীদের যেমন আমি সবসময় বলি, একটা হচ্ছে যে অ্যানিমিয়া, মানে রক্তাল্পতা হচ্ছে কি না, কারুর যদি এরকম হিমোগ্লোবিন সমানে কমে যায় তাহলে বুঝতে হবে যে ক্রিয়েটিনিনটা পরীক্ষা করতে হবে, কারণ কিডনিতে বললাম ওই এরিথ্রোপয়েটিন তৈরি হয়, এবার সেই হরমোনের জন্য রক্ত তৈরি হয়, কিডনি খারাপ থাকলে তার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখুন অনেক পেশেন্টের ইউরিনে প্রোটিন, মানে পেচ্ছাপ ফেনা ফেনা হচ্ছে, ফোমি ইউরিন আমাদের ভাষায়, বা রাত্রিবেলা অনেকবার বাথরুমে যাচ্ছেন, যেটা আমাদের ভাষায় হচ্ছে নকচিউরিয়া, সে বা ইউরিনে জ্বালা করছে, মানে ইউরিন ইনফেকশন বারে বারে হয়ে কিডনির ছোট ছোট জায়গা নষ্ট হচ্ছে। এই সব সিমটমস কিন্তু কিডনি সংক্রান্ত সমস্যার সিমটমস। পা ফুলছে বা মুখ ফুলছে যেটা আপনি বললেন, সেটা যেমন কিডনিতে সম্ভব, সেটা একটা লিভারের বা হার্টের পেশেন্টেরও সম্ভব, কিন্তু যেটা মেন বলার সেটা কিডনির পেশেন্ট কিন্তু আগে চোখের চারিধারটা ফোলে,
এমনিতে হার্টের পেশেন্টদের যেটা আমরা বলি যে আগে আমরা পায়ের ফোলাটা লক্ষ্য করি, কিন্তু কিডনি পেশেন্টদের বেশিরভাগ সময় কিন্তু ফেশিয়াল পাফিনেস, মানে মুখটা ফোলা ফোলা লাগছে, চোখের চারিধারটা ফুলছে, বা সকালবেলা ধরুন হয়তো পা ফোলা নেই কিন্তু দিনের শেষে গিয়ে দেখলেন যে পাটা ফুলছে, বা ইউরিন কমে গেছে, পেচ্ছাপ কমে গেছে, পেচ্ছাপ করতে অসুবিধে হচ্ছে, আটকে আটকে যাচ্ছে, এই সব লক্ষণ কিন্তু কিডনির। আর হচ্ছে যে ওই আগেও বললাম যেটা, যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশার একটা দুটো ওষুধে কন্ট্রোল হচ্ছে না, তার থেকে বেশি ওষুধ লাগছে, বা খিদে হচ্ছে না, বা যেটা মানে একটু কাজ করার পরই মনে হচ্ছে যে আমি মনোযোগ করতে পারছি না, বা আমার টায়ার্ড লাগছে, এই সবগুলো কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেলে বা ইলেকট্রোলাইটের গন্ডগোল হলে হতে পারে, যেগুলো সবই কিডনি সংক্রান্ত। কারণ কিডনি একটা ভীষণ ইন্টেলিজেন্ট অর্গান, এটা শুধু যে এই হরমোন তৈরি, শুধু ইউরিয়া বার করছে, ফসফরাস বার করছে তা নয়, সোডিয়াম, পটাশিয়াম, মানে বিশেষ করে ধরুন কোনো বয়স্ক পেশেন্ট হয়তো হঠাৎ বাড়িতে পড়ে গেছেন, তার গিয়ে দেখলেন সোডিয়াম হচ্ছে 115 বা 110, সেটা কিন্তু এটা কিডনির প্রথম সিমটমস হতে পারে। তো সেই জন্য ইলেকট্রোলাইটস, বা খুব আমরা সাধারণত বলি যে শরীরে নুন, সোডিয়াম, পটাশিয়াম কমে গেছিলো ম্যাডাম, তখন ধরা পড়লো, তো দিজ আর অল সিমটমস যে কিডনির টেস্টটা করতে হবে, মানে ওই ইউরিয়া ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম ব্লাড টেস্টে, আর হচ্ছে ইউরিন একটা সাধারণ রুটিন এক্সামিনেশন, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এইটুকু করলেই কিন্তু কিডনির প্রায় 90% অসুখ ধরা পড়ে যায়। তারপরে তো আসে আলট্রাসোনোগ্রাফি বা অন্যান্য জিনিসগুলো, যেটা ডাক্তার না বললে আপনি করতে পারবেন না। ঠিক, অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনার কাছে জানতে পারলাম, যে হাইপার টেনশনের সঙ্গে কিডনির কী রিলেশন রয়েছে এবং কিভাবে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি। দর্শক বন্ধুদের একইভাবে বলবো যে আপনারা এই অনুষ্ঠান দেখুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানান, আমরা নিশ্চয়ই ম্যাডামের কাছে সেটা পৌঁছে দেবো। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।